আচ্ছা, আপনাদের মনে হয় সেভেনেও ছিল যে কোষ কাকে বলে, এটার সংজ্ঞা কেউ বলতে পারেন? স্যার কোন অধ্যায়? কোষ বিভাজন, চ্যাপ্টার 2। আচ্ছা, না পারলে সমস্যা নেই, খুবই সহজ সংজ্ঞা এটাই। জীবিত প্রাণীর গঠন বা কার্যাবলীর মৌলিক একক। একক আমাদের যে আসলে মেনলি আমাদের যা দিয়ে গঠিত, তার মৌলিক একক হচ্ছে কোষ। ক্ষুদ্র ক্ষুদ্র কোষ দিয়েই আমাদের দেহটা তৈরি হয়েছে, বিলিয়নস অফ কোষ দিয়ে। আচ্ছা, এখন এই কোষের বিভাজন নিয়েই আমাদের এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। এটা খুবই সামান্য বিস্তারিত আলোচনা করা হয় নাই। তো কোষ বিভাজনকে 3 ভাগে ভাগ করা যায়। আচ্ছা, আগে আমরা বোঝার ট্রাই করি কোষ বিভাজন কি। মনে করেন একটা কোষ আছে, এই কোষটা যদি বিভাজিত হয়ে 2টা কোষ উৎপন্ন করে, আবার এইটা থেকে মনে করেন আরো 2টা কোষ উৎপন্ন হইলো, এই যে কোষের সংখ্যা একটা থেকে আর একটা বাড়তেছে, এটাই হচ্ছে কোষ বিভাজন। এখন কোষ বিভাজনকে আমরা 3 ভাগে ভাগ করি। তিন প্রকার। এই 3 প্রকারের ভিতরে প্রথমটা হচ্ছে অ্যামাইটোসিস, তারপরে আসে আমাদের মাইটোসিস, তারপর মিওসিস। আচ্ছা, এখন অ্যামাইটোসিস খুবই সহজ একটা প্রক্রিয়া, খুব স্বল্প টাইমে হয়ে যায়। মাইটোসিস একটা বড় প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা নিয়েই আপনাদের বিস্তারিত আলোচনা করা হয়েছে। মিওসিস নিয়ে আপনাদের তেমন আলোচনা করা হয় নাই। মিওসিস মাইটোসিসের চাইতেও অনেক কমপ্লেক্স আর বড় একটা প্রসেস। আমরা আস্তে আস্তে একটা একটা প্রসেস দেখবো। আচ্ছা, সবার আগে মাইটোসিস। মাইটোসিস এমাইটোসিসকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়। আমাদের এই ছোট ছোট কিওয়ার্ড গুলো মনে রাখতে হবে। প্রত্যক্ষ কোষ বিভাজন। কেন বলতেছে আমি এখনই ব্যাখ্যা করব। বা ডিরেক্ট সেল ডিভিশন। আচ্ছা, তো এমাইটোসিসে কি হয়, আমরা যদি কোষের কিছু পরিচয় সম্পর্কে আমাদের জানতে হবে এমাইটোসিসে কি হয় বোঝার আগে। এটা হইলো গিয়া, মনে করেন এটা একটা প্রাণী কোষ। এই প্রাণী কোষের ভিতরে এই যে একটা অংশ থাকে, এটাকে বলে নিউক্লিয়াস। এই সম্পূর্ণটা, এই যে এইটা আমি অন্য কালার দিয়ে ইন্ডিকেট করি, নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে আর একটা ক্ষুদ্র পার্ট থাকে, এই পার্টটাকে বলে নিউক্লিওলাস। আর এই যে পর্দাটা, নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার পর্দা বলে। এই পর্যন্ত কি কোনো কনফিউশন আসে কারো বুঝতে? হ্যালো?
No, sir. আচ্ছা, এখন এই যে No, sir. ওকে, আর এই যে কোষে এইখানে ক্ষুদ্র ক্ষুদ্র দানাদার কিছু অংশ থাকে, এগুলোকে বলে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের ভিতরে আরো অনেক কিছু থাকে, প্লাস্টিড, প্রোটোপ্লাজম, অনেক কিছু থাকে, তো ওগুলো নিয়ে আমাদের আলোচনা করা হয়নি। সাইটোপ্লাজম। এখন কোষ বিভাজন নর্মালি দুইটা ধাপে ঘটে, একটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন এবং সাইটোপ্লাজমের বিভাজন। তো এমাইটোসিসটা খুবই ইজি। এখানে কি হয়, আমরা একটা চিত্র দেখাবো তাতে। আমাদের একটা কোষ আছে, কোষের ভিতরে নিউক্লিয়াস, আর এখানে নিউক্লিয়াস, আর মাঝখানে এগুলো সাইটোপ্লাজম। মানে এটা যে সময় বিভাজন হবে, এই যে কিছু অংশ আছে না, এখান থেকে একটা খাঁজ কাটা অংশের সৃষ্টি হবে, এখান থেকে একটু খাঁজ কেটে যাবে, এখান থেকে একটু খাঁজ কেটে যাবে, আর মাঝখানে এই জায়গাটা ডিভাইড হয়ে যাবে, এই যে এরকম ভাবে। এই যে কোষটা এরকম হয়ে যায়, এই যে দেখেন মাঝখান দিয়ে একটু খাঁজ কাটা অংশের সৃষ্টি হয়েছে। আস্তে আস্তে এই খাঁজ কাটা অংশটা বৃদ্ধি পেয়ে যায়, এবং কিছু টাইম পরে আমাদের দুইটা কোষ আলাদা হয়ে যাবে, এরকম একটা কোষ, দুইটা কোষ। তাহলে এখানে কি হইলো, সবার আগে এই যে একটা সিঙ্গেল কোষ আছে, এই কোষটা মাঝখান দিয়ে খাঁজ কাটা শুরু হয়েছে। একটা টাইমে আমাদের এইখান দিয়ে কোষটা ডিভাইড হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। আর যখন ভাগ হবে, উপরের অংশ নিয়ে একটা কোষ তৈরি হবে, নিচের অংশ নিয়ে একটা কোষ তৈরি হবে। আর ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, উপরের অংশেও একটা নিউক্লিয়াস থাকবে, নিচের অংশেও একটা নিউক্লিয়াস থাকবে, আর উপরের অংশেও সাইটোপ্লাজম থাকবে, নিচেও সাইটোপ্লাজম থাকবে। তো এখন এইটা হচ্ছে আমাদের মাতৃকোষ, যাকে ভাগ করা হয়েছে। আর এইটা হচ্ছে নিউবর্ন কোষ বা অপত্য কোষ। অপত্য কোষ। তাহলে অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া কি বোঝা গেছে? जी सर। সবার ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, जी सर। ওকে। এখন এই অ্যামাইটোসিস প্রক্রিয়াটা আমাদের দেহে ঘটে না, এটা ঘটে নিম্ন শ্রেণীর জীবে। নিম্ন শ্রেণীর জীব বংশবৃদ্ধি করে এইভাবে, যেমন একটা ব্যাকটেরিয়া থেকে দুইটা ব্যাকটেরিয়া তৈরি হয়েছে, মনে করেন এটা একটা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াটা থেকে দুইটা ব্যাকটেরিয়া তৈরি হয়েছে, বংশবৃদ্ধি এইভাবে করে থাকে। বলে আমাদের আরো কিছু জিনিস মনে রাখতে হবে। আচ্ছা, এটাকে এখন বলা হলো প্রত্যক্ষ কোষ বিভাজন কেন বলা হয়, তাই না? কারণ এইখানে আমাদের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম ডিরেক্টলি বিভাজন হয়ে যায়, মাঝখানে কোনো স্টেপ নাই। আমরা মাইটোসিসে দেখবো এই সেম কাজটা হইতেই মাঝখানে অনেকগুলা স্টেপ পার হইতে হয়, এখানে ওই স্টেপ গুলা নাই, এর জন্য এটা হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন, যে সরাসরি নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম বিভক্ত হয়। সরাসরি ও সাইটোপ্লাজম বিভক্ত হয়। এটা কি বোঝা গেছে কেন প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হইতেছে? जी सर। এখন ওইটা গেল, তারপর আচ্ছা আরো উদাহরণ মনে রেখেছি যেখানে ঘটে। আমি বলছি যে এমাইটোসিস বিভাজন প্রক্রিয়া আমাদের এককোষী জীব বা নিম্ন শ্রেণীর জীবে ঘটে। এককোষী জীবে
ঘটে, যেমন ব্যাকটেরিয়া, তারপর আছে ছত্রাক, তারপরে অ্যামিবা, ইস্ট, আরো অনেক আছে ইত্যাদি। এই জিনিসগুলো আমাদের এমসিকিউ এর জন্য বা সিকিউ এর জন্য মনে রাখতে হবে। এরপর আরেকটা জিনিস মনে রাখতে হবে যে একটা মাতৃকোষ থেকে, আমাকে বলেন কেউ যে একটা মাতৃকোষ থেকে কয়টা অপত্য কোষ সৃষ্টি হয়েছে? দুইটা। দুইটা, এক্স্যাক্টলি, দুইটা অপত্য কোষ সৃষ্টি হয়। অপত্য কোষ কিছুই না, নিউবর্ন কোষকে অপত্য কোষ বলে। আচ্ছা, আর একটা জিনিস মনে রাখতে হবে, এই কোষ বিভাজনে নিউক্লিয়াস ডাম্বলের আকার ধারণ করে। নিউক্লিয়াস বিভাজনের সময় ডাম্বেলের আকার ধারণ করে। ওকে, এতটুকু বোঝা গেছে? হ্যালো, দেখেন অনলাইন ক্লাসে রেসপন্স করতে হবে, নাহলে আমি কিভাবে বুঝবো আপনার বুঝতেছেন কি বুঝতেছেন না। জি স্যার, বুঝতেছি। আচ্ছা, তাহলে আমাদের এমাইটোসিস নিয়ে এতটুকু জানলেই হবে। কোষ বিভাজন প্রক্রিয়াটা কিভাবে হয়, এই যে আমাদের নিউক্লিয়াস মাঝ বরাবর সংকুচিত হয়, পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে দুটি অপত্য কোষ তৈরি করছে, এই প্রসেসটা হচ্ছে অ্যামাইটোসিস। দেন অ্যামাইটোসিস কোথায় ঘটে এটা জানতে হবে, আর এখান থেকে যে একটা মাতৃকোষ থেকে দুইটা অপত্য কোষ সৃষ্টি হয় এই জিনিসটা জানতে হবে। আর এই যে আর একটা জিনিস ছোট জানতে হবে, যে নিউক্লিয়াসটা ডাম্বেলের আকৃতি ধারণ করে। ঠিক আছে, এখন আমি নেক্সট মুভ করতেছি, সেটা হইলো আমাদের মাইটোসিস প্রক্রিয়া, যেটা নিয়ে আপনাদের বইয়ে বেশি আলোচনা করেছে। Highlighter. দেখা যাইতেছে না, আচ্ছা, মাইটোসিস প্রক্রিয়া। তো মাইটোসিস প্রক্রিয়া একটা বড় প্রক্রিয়া এবং টাইম নেয়, এটাকে পরোক্ষ কোষ বিভাজন বলে। বা ইকুয়েশনাল বা সমীকরণিক কোষ বিভাজন বলে। এই জিনিসগুলো মনে রাখতে হবে, আমি কেন একটুবার ব্যাখ্যা করব। সমীকরণিক বা ইকুয়েশনাল, তারপর সদৃশ, তো সবার আগে আমি বুঝার ট্রাই করি মাইটোসিস কোষ বিভাজন কি। আমাদের যে দেহ কোষ, মনে করেন একটা বাচ্চা, তার কোষ সংখ্যা খুব কম থাকে, আমি বাচ্চাটা আস্তে আস্তে যখন বড় হয় তখন তার কোষগুলো আস্তে আস্তে বৃদ্ধি পায়। এই যে তার বাচ্চার শরীরে কোষগুলা বৃদ্ধি পাইতেছে, এই যে দেহ কোষগুলা বৃদ্ধি পাইতেছে, যার ফলে সে বড় হইতেছে, এই কোষগুলার বিভাজন ঘটে মাইটোসিস প্রক্রিয়ায়।
তার মানে দেহকোষের বিভাজন হয় মাইটোসিস প্রক্রিয়া। দেহকোষের বিভাজন হয় এই প্রক্রিয়া। Okay. তো এখন দেহকোষের বিভাজন, মাতৃকোষের নিউক্লিয়াস, এক্ষেত্রেও আমাদের একটা মাতৃকোষ থেকে দুইটা অপত্য কোষ সৃষ্টি হয়। এখন তাহলে একটা মাতৃকোষ থেকে দুইটা অপত্য কোষের সৃষ্টি হয়, তাহলে এইটার অ্যামাইটোসিসের ভিতরে পার্থক্য কি থাকলো, তাই না? এরকম কোশ্চেন আসতে পারে। আচ্ছা, আমি এই কোশ্চেন গুলোর অ্যান্সার একটু পরে দেবো, যে কেন এটাকে সমীকরণিক বা ইকুয়েশনাল কোষ বিভাজন বলা হয়, বা পরোক্ষ কেন বলা হয়, সদৃশ কেন বলা হয়। আগে আমরা কোষ বিভাজনটা বোঝার ট্রাই করি। আচ্ছা, এই কোষ বিভাজনটা উদ্ভিদে এবং প্রাণীতে দুই ক্ষেত্রেই ঘটে থাকে। উদ্ভিদ এবং প্রাণীদের দৈর্ঘ্য এবং প্রস্থ বৃদ্ধি করে। উদ্ভিদ ও উদ্ভিদ ও প্রাণীদের বৃদ্ধি ঘটায়। কেন বৃদ্ধি ঘটায় এটা কি আমি বুঝাইতে পারছি? এটা কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, এখন যেখানে ঘটে, আমাকে কেউ বলেন তো অ্যামাইটোসিস কোন জায়গায় ঘটে? একজন বলেন যে এককোষী অ্যামাইটোসিস জীবের কোষে হয়। কোষী জীবে। আচ্ছা, এখন আমাদের এই মাইটোসিস প্রক্রিয়াটা ঘটে উদ্ভিদের কাণ্ড, মানে যেগুলা আমাদের বড় হওয়া লাগবে। কাণ্ড, মূলের অগ্রভাগ, তারপর ভ্রূণমূল, বর্ধনশীল পাতা, আর অনেক জায়গায় করতে পারে। আর প্রাণীর ক্ষেত্রে দেহকোষে, দেহকোষগুলো বৃদ্ধি হওয়ার মাধ্যমে আমরা কি বড় হই, আমাদের হাইট বৃদ্ধি পায় বা আমাদের বডি সাইজ বৃদ্ধি পায়। আচ্ছা, ওকে, এবার পদ্ধতি নিয়ে আলোচনা করব। এখন মাইটোসিস প্রক্রিয়াকে 5টা ধাপে ভাগ করা হয়। আসলে 5টা না, আসলে 2 ভাগে ভাগ করা হয়। মাইটোসিস, আগে ব্যাক করি। মাইটোসিস দুই ভাগে ভাগ করা হয়েছে। করা হয়। এটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন,
আরেকটা কোন অংশের বিভাজন হবে কেউ বলতে পারবেন? কোষের সাথে নিউক্লিয়াসের সাথে আর কি থাকে? সাইটোপ্লাজমের বিভাজন। সাইটোপ্লাজমের বিভাজন। সাইটোপ্লাজমের বিভাজন। এখন নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। আর সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। আচ্ছা, এখন এই ক্যারিওকাইনেসিস লেখাগুলো ভালোভাবে বোঝা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, বড় করে লিখতেছি। তো মাইটোসিসকে, আচ্ছা আমি এই লাইনটা একবার বলি, আপনারা লিখে নিন যে মাইটোসিস, সেটাও ক্লিন করে দিই। মাইটোসিস দুই ভাগে ভাগ করা হয়। দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, যেটাকে বলে ক্যারিওকাইনেসিস। আর একটা হলো সাইটোপ্লাজমের বিভাজন। এটাকে বলে সাইটোকাইনেসিস। আচ্ছা, এখন যে মেসেজ করছেন উনি কি লেখা বুঝতে পারতেছেন? একটু জানাবেন। জি ভাইয়া। আচ্ছা, এখন এবং এই ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস শুরু হওয়ার আগে কোষের একটা প্রস্তুতি নেওয়া লাগে, যে বিভাজিত হবে, এর অনেক কিছু কালেক্ট করা লাগে, একটা প্রস্তুতি পর্যায়ে আছে। এই প্রস্তুতি পর্যায়ের একটা স্পেশাল নাম আছে, এবং এটা আমাদের মনে রাখতে হবে, এটা অনেক ইম্পর্টেন্ট। এটা হলো ইন্টারফেস। ইন্টারফেস, ইন্টারফেস কাকে বলে? আমাদের ক্যারিওকাইনেসিস সিস ও সাইটোকাইনেসিস সিস শুরু হওয়ার আগে আগে কোষের নিউক্লিয়াসের যে প্রস্তুতিমূলক কাজ করতে হয়, নিউক্লিয়াসের যে প্রস্তুতিমূলক কাজ করতে হয়, ওই অবস্থাকে ইন্টারফেস বলে। ইন্টারফেস কি বুঝতে পারছেন? যে আমাদের এই যে নিউক্লিয়াসের বিভাজন, এটা শুরু হওয়ার আগে কোষের কিছু প্রিপারেশন নিতে হয়, আর ওই যে প্রিপারেশন যেই টাইমটায় নেয় ওই টাইমটা কি বলে? ইন্টারফেস। বুঝতে পারলে বলবেন। হ্যালো, জি স্যার, বুঝতে পারছি। আপনারা কি লিখতেছেন?
জি স্যার লিখছি। স্যার তাহলে আমরা কি ডিসিশনে বলছিলাম যে মাইটোসিস অ্যাকচুয়ালি দুইটা না তিনটা ধাপে হইতেছে। একটা হচ্ছে ইন্টারফেস, দুইটা ধাপেই হয়। ইন্টারফেসটাও আসলে নিউক্লিয়াস বিভাজনের সাথেই রিলেটেড। তো সবার আগে আমাদের হইতেছে ইন্টারফেস। ইন্টারফেস পর্যায়ে দেন আমাদের আসে ক্যারিওকাইনেসিস। এখানে প্রস্তুতি নিয়েছে ইন্টারফেসে ক্যারিওকাইনেসিসের জন্য, তারপর ক্যারিওকাইনেসিস শুরু হয়ে গেছে। তারপর আসে আমাদের সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস আচ্ছা, এখন আমরা একটা একটা করে ইন্টারফেস তো কি জানলাম, এখন আমরা জানবো ক্যারিওকাইনেসিস কি, দেন সাইটোকাইনেসিস কি। ক্যারিওকাইনেসিসকে আবার পাঁচটা আলাদা আলাদা ভাগে ভাগ করা হয়েছে, এই ভাগগুলো আমরা জানবো। তারপর সাইটোকাইনেসিস নিয়ে জানবো। এখন একটা কোশ্চেনের আমরা অ্যান্সার দিতে পারি উপরের, এটা হইল গিয়া কেন এটাকে প্রত্যক্ষ কোষ বিভাজন না বলে পরোক্ষ কোষ বিভাজন বলতেছে। আচ্ছা, আমাদের মাইটোকাইনোসিস এমাইটোসিস ছিল প্রত্যক্ষ কোষ বিভাজন, কারণ ওইখানে মাঝখানে কোনো স্টেপ ছিল না, ডাইরেক্ট নিউক্লিয়াসটা বিভাজন হয়ে যেত। কিন্তু এইখানে দেখেন কোষ বিভাজন হওয়ার জন্য কত কিছু হওয়া লাগতেছে। ইন্টারফেস পর্যায়ে আছে, এবার ক্যারিওকাইনোসিস আছে, ক্যারিওকাইনেসিস আরো পাঁচটা ভাগ আছে, তারপর সাইটোকাইনোসিস হবে। তাহলে এই কোষ বিভাজনটা অনেকগুলা জিনিসের উপরে ডিপেন্ড করতেছে। আচ্ছা, এই ডিপেন্ডেন্সির জন্যই এটাকে বলা হয় পরোক্ষ কোষ বিভাজন, যে এটা কারো উপরে নির্ভর করতেছে। তাহলে এটা বোঝা গেছে কেন মাইটোসিসকে পরোক্ষ কোষ বিভাজন বলতেছে। রেসপন্স করেন। জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন আমরা ক্যারিওকাইনেসিসের পাঁচটা ধাপের একটা নাম দেখি। পাঁচ ধাপে সম্পন্ন হয়। ধাপগুলো হচ্ছে আমাদের নাম্বার 1। প্রোফেস হ্যাঁ বলেন। প্রোফেজ, তারপর প্রোমোটাফেস প্রোমেটাফেজ, এরপর মেটাফেস মেটাফেজ, অ্যানাফেজ, তারপর অ্যানাফেজ, টেলোফেজ টেলোফেজ, অ্যানাফেজ, আর লাস্টেরটা হচ্ছে টেলোফেজ। টেলোফেজ আচ্ছা, এখন এই পাঁচটা ধাপ নিয়ে আমরা একে একে পড়বো। আচ্ছা, সবার আগে প্রোফেজ।
prophase. তো প্রোফেজে আমাদের কি হয়, আমরা Eating English দীর্ঘাবস্থায় দাগ। এটি মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ। এক্স্যাক্টলি মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ। সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ। এই ধাপে আমাদের উদ্ভিদ কোষ আর প্রাণী কোষে নর্মালি একই জিনিস ঘটে। আচ্ছা দেখেন, বইয়ে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষটা একটু ডিফারেন্ট ওয়েতে ড্র করছে। আমি একটা দিয়েই বুঝবো, আপনারা বাকিটা নিজেরা ড্র করবেন। দেখেন, উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের দুইটা জিনিস একটাই পার্থক্য থাকে। দুইটার ক্ষেত্রেই আমাদের কোষ থাকবে, কোষের ভিতরে সাইটোপ্লাজম থাকবে আর নিউক্লিয়াস থাকবে। তো এই ক্ষেত্রে উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষটা দেখতে এরকম হয়। এটা হচ্ছে সাইটোপ্লাজম, এটা হবে আমাদের নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিওলাস থাকে। আর উদ্ভিদ কোষে ডিফারেন্ট হচ্ছে, এখানে একটা পর্দা থাকে বা প্রাচীর থাকে, এরকম একটা প্রাচীর থাকে, ঠিক আছে। আর প্রাণী কোষের ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে উদ্ভিদ কোষ, আচ্ছা এখানে আমাদের নিউক্লিয়ার পর্দা, ক্রোমোটিন। আচ্ছা, এই যে নিউক্লিয়াসের ভিতরে তার মতো সরু একটা বস্তু থাকে, এইটাকে বলে ক্রোমোটিন। এই ক্রোমোটিন এর সংখ্যা প্রত্যেকটা জীবের ক্ষেত্রে ফিক্স থাকে। যেমন আমাদের মানব দেহে 46টা, প্রত্যেকটা কোষে 46টা থাকে ক্রোমোটিন, বা 23 জোড়া থাকে প্রত্যেকটা কোষে। আচ্ছা, এখন আমাদের প্রাণী কোষের ক্ষেত্রেও সেম রকমই থাকে। স্যার নিউক্লিয়াস পর্দা লিখেন নাই। হ্যাঁ, এটা নিউক্লিয়াস পর্দা আমি আগেই বলছিলাম, এর জন্য আর লেখা হয়নি, তো আমি লিখতেছি, সমস্যা নেই। নিউক্লিয়াস পর্দা বা নিউক্লিয়ার মেমব্রেনও বলে। এগুলো উদ্ভিদ কোষ। এরপর প্রাণী কোষ, জাস্ট এই শেপটা একটু গোলাকার বই আঁকা হয়, পার্থক্য নাই। এটা প্রাণী কোষ। এখন এইখানেও আমাদের প্রাণী কোষ, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে আমাদের সাইটোপ্লাজম, আর এর ভিতরে সেম আমাদের নিউক্লিওলাস থাকবে আর ক্রোমোটিন থাকবে, এরকম সুতার মতো প্যাচার্ন। ক্রোমোটিন আর নিউক্লিওলাস। আর আমাদের নিউক্লিয়ার পর্দা তো আছেই। এই যে, আচ্ছা, আর এখানে এই যে সাইটোপ্লাজমে আমাদের সাইটোজোম বলতে একটা অংশ থাকে, সাইটোপ্লাজমকে কন্ট্রোল করে। সাইটোজোম, সরি সেন্ট্রোজোম।
সেন্ট্রো আচ্ছা, এখন প্রোফেজে কি হয়, আমাদের কোষ থেকে পানি বের হয়ে যায়, নিউক্লিয়াস থেকে পানি বের হয়ে যায়। তো যখন পানি বের হয়ে যায় তখন আমাদের এই যে ক্রোমোজোমটা আছে, ক্রোমোজোমটা অনুদৈর্ঘ্যতে ভাগ হয়ে যায়। ভাগ হওয়া মানে বোঝায় আমাদের ক্রোমোজোমটা এরকম আছে, এইটা এরকম হয়ে যায়, যে মনে করেন নিউক্লিয়াসের ভিতরে এরকম আছে ক্রোমোজোমটা। তো যখন প্রোফেজ ঘটে, আমাদের এই যে নিউক্লিয়াস আর এখানে নিউক্লিওলাসটা আছে, এখানে নিউক্লিওলাস আছে। এখন এই যে একটা সুতা, এটা এরকম দুই ভাগে ভাগ হয়ে যায়, আর মাঝখানে একটা অংশ থাকে, এটাকে সেন্ট্রোজোম বলে। ওটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। এটা কি বোঝা গেছে যে এই ধাপে কি হইতেছে, এই যে ক্রোমোজোম গুলা আমাদের ভাগ হয়ে যাইতেছে এইভাবে। ক্লিয়ার? আচ্ছা, না বুঝলেও বলবেন আর বুঝলেও বলবেন যে এখানে কি হইতেছে। এই যে ক্রোমোটিনটা আছে, এই ক্রোমোটিনটা থেকে পানি বের হওয়ার ফলে এটা কিরকম ক্লিয়ারলি দেখা যায় যে এটা এরকম ভাগ হয়ে আছে। এখন এই ক্রোমোটিনের এই যে প্রত্যেকটাকে, এটাকে এক একটা ক্রোমোটিড বলে। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, তাহলে এই অংশটা হচ্ছে আমাদের সেন্টোমিয়ার। আচ্ছা, এই জিনিসটা কিন্তু এই যে এইখানে বসবে, যে সময় আপনারা চিত্র আঁকবেন, এই যে বাইরে এই অংশটুকু আঁকতে হবে, আর এই যে সেন্ট্রোজোমটা আঁকতে হবে। ঠিক আছে? আমি জাস্ট নিউক্লিয়াসের বিভাজনটা দেখাইছি, কিন্তু এর বাইরেও তো সাইটোজোমটা আছে। তো ওটা বিভাজিত এখন হবে না, এর জন্য আমি দেখাইতেছি না, কিন্তু আপনারা দেখাবেন। আচ্ছা, এরপর আমাদের কোন ধাপ, ধাপের নামটা বলেন কেউ? স্যার ক্রোমোটোফেজ। প্রোমেটাফেজ। আচ্ছা, প্রোমেটাফেজ আমাদের নিউক্লিয়াসের আকার বড় হয়, বড় হয়। আচ্ছা, আর আমাদের প্রোফেজে হবে স্যার। আচ্ছা, এখানে প্রোফেজের কিছু বৈশিষ্ট্য আমাদের লিখতে হবে। তো প্রোফেজে কি কি ঘটছে এটা আগে আমি লিখি, তারপর প্রোমেটাফেজ। এখানে আমাদের নিউক্লিয়াসের আকার বড় হয়েছে পানি বিয়োজনের ফলে। নিউক্লিয়াসের আকার বড় হয়। তারপর আমাদের পানি বিয়োজন ঘটে। পানি বিয়োজন
ঘটে। আচ্ছা, তারপর ক্রোমোজোম গুলো আমাদের লম্বালম্বি বিভক্ত হয়ে যায়। ক্রোমোজোম এগুলো বইয়ে লেখা আছে। ক্রোমোজোম লম্বালম্বি বিভক্ত হয়ে দুটি, এই যে আমি দুইটা আলাদা ক্রোমোটিড তৈরি করছে। এই যে দেখেন, এতটুকু একটা ক্রোমোটিড, এতটুকু একটা ক্রোমোটিড, দুটি ক্রোমোটিড তৈরি করে। গঠন করে। Okay. এখন আমাদের আসবে, এতটুকু লেখা হয়েছে আপনাদের? জি স্যার। না স্যার, হয়নি এখনো। ওকে ওকে, কোন জায়গায় লেখা না বুঝতে পারলে জিজ্ঞেস করবেন। স্যার এখানে কি পানি বিয়োজন হবে নাকি পানি বিভাজন? পানি বিয়োজন, পানি জি বিভাজন স্যার। অন্য টপিক। বিয়োজন মানে পানিটা বের হয়ে যাচ্ছে। স্যার লেখা হয়েছে। এর পরের ধাপ হচ্ছে আমাদের প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ ধাপে একটা স্বল্পস্থায়ী ধাপ, ধাপ। কারণ এখানে জাস্ট সামান্য দুইটা কাজ হয়, একটা হচ্ছে নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিওলাস প্রায় বিলুপ্ত হয়ে যায়। নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিওলাস প্রায় বিলুপ্ত হয়ে যায়। আর আমাদের একটা স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়। তো স্পিন্ডল যন্ত্র আমি একটু পরে বলতেছি কি, তার আগে আমি লিখি যে এগুলো মাকুর আকৃতি ধারণ করে, ধারণ করে, তাই একে স্পিন্ডল যন্ত্র বলে। স্যার লিখছি। ওকে, স্পিন্ডল যন্ত্রের মধ্যভাগকে বলে বিষুব অঞ্চল, আর উপরেকে বলে মেরু অঞ্চল। ও মধ্যভাগকে এই যন্ত্রের
এগুলো তো আমাদের বইয়ে আছে, তোমরা আন্ডারলাইন করে নাও। ওকে, আচ্ছা আমি বলছি আগে বইয়ে আছে, সমস্যা নেই। তো লেখা ভালো, তাহলে মনে থাকবে। মিশরীয় অঞ্চল, ভালো। এখন আমরা বোঝার ট্রাই করি যে মাকুর আকৃতির কি সৃষ্টি করতেছে স্পিন্ডল যন্ত্রটা কি। আচ্ছা এতটুকু লেখা শেষ সবার? জি স্যার। আচ্ছা, তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের কোষ। কোষের ভিতরে আমাদের যে নিউক্লিয়াসটা আছে, নিউক্লিয়াসে আমাদের এরকম একটা স্পিন্ডল যন্ত্রের তৈরি, এরকম একটা ডায়মন্ড শেপ। আচ্ছা এই যে একটা ডায়মন্ড শেপ তৈরি হয়েছে, এই যে ডায়মন্ড শেপ তৈরি হয়েছে, এইটা কি বলে? স্পিন্ডল যন্ত্র, এই সম্পূর্ণটা। ঠিক আছে, এখন কেন বলতেছে? কারণ এখানে বলছি এটাকে মাকুর আকৃতির মতো দেখতে, এই আকৃতিটার নাম হচ্ছে মাকুর আকৃতি, তো এই জন্য এটাকে স্পিন্ডল যন্ত্র বলে। তারপর এই যে তন্তুগুলো আছে, এগুলোকে বলে স্পিন্ডল তন্তু। স্পিন্ডল তন্তু। এখন এই পর্যায়ে কি হয় আমাদের, যে আগের পর্যায়ে এরকম কিছু ক্রোমোজোম ভাগ হয়ে গেছিল বা ক্রোমোটিড তৈরি হয়েছিল। মানে ক্রোমোটিডের এই অংশটার নাম কি? ক্রোমোজোম। এই যে দেখেন ক্রোমোজোমটা যেই অংশের মাধ্যমে যুক্ত আছে, এই যে মধ্যবিন্দুটা, এটাকে বলে সেন্টোমিয়ার। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের সেন্টোমিয়ার। তো এই ধাপে আমাদের সবার আগে কি হবে? নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিওলাস প্রায় বিলুপ্ত হয়ে যাবে। এই যে দেখেন নিউক্লিয়ার পর্দাটা আমি আর ড্র করি নাই, এটা প্রায় উধাও হয়ে গেছে। ঠিক আছে, আর নিউক্লিওলাসও এখানে যে অংশটা থাকে ওইটাও প্রায় বিলুপ্ত বা উধাও হয়ে গেছে। আর এই যে আমাদের স্পিন্ডল তন্তুগুলা থাকে, এই তন্তুগুলায় আমাদের ক্রোমোটিড গুলা বসে, ক্রোমোটিডের সেন্টোমিয়ার গুলা আসলে বসে এইভাবে। এতটুকু বোঝা গেছে যে এই ধাপে কি ঘটতেছে? জি। জি স্যার। এখন এই যে ফাইবার গুলো আছে বা তন্তুগুলো আছে, এই তন্তুগুলাকে বলে ট্র্যাকশন ফাইবার। কোনগুলা? যেগুলাই আমাদের ক্রোমোজোম বসছে। আর এই যে এইটাই দেখেন, এইটা কিন্তু ক্রোমোজোম বসে নাই, তো এটা নর্মাল স্পিন্ডল তন্তুই। আর যেই জায়গাগুলো আমাদের ক্রোমোজোম বসছে, ওই তন্তুগুলাকে বলা হয় ট্র্যাকশন ফাইবার। ট্র্যাকশন ফাইবার। তারপর এটা তো আমরা জানি সেন্ট্রোজোম আছে। আর এই মেরু আর বিষুব অঞ্চল, তাই না? এইটা হচ্ছে মেরু অঞ্চল। এটা হচ্ছে মেরু, দুইটা মেরু। মেরু অঞ্চল। স্যার যে জায়গাগুলোতে ক্রোমোজোম বসে ওগুলাকে কি বলেন? ট্র্যাকশন ফাইবার।
এই যে দেখেন, এই যে তন্তুটা আছে এইখানে কোনো ক্রোমোজোম নাই, তো এটা হচ্ছে নর্মাল স্পিন্ডল তন্তু। আর এই যে ক্রোমোজোমটা আছে, সরি, স্পিন্ডল তন্তুটা আছে, এখানে দেখেন ক্রোমোজোম বসছে। তাই এই তন্তুটার একটা স্পেশাল নাম আছে, যেটা হচ্ছে ট্র্যাকশন ফাইবার। যে প্রশ্ন করছেন সে কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা। আবার এই যে মধ্যবর্তী যে জায়গাটা মাঝ বরাবর, এইটাকে বলে বিষুব অঞ্চল, বিষুবীয় অঞ্চল। ওকে, এরপর আজকে আর একটা ধাপ দেখবো আমরা, মেটাফেজ। তো তৃতীয় ধাপ মেটাফেজ। এখন এইখানে কি হয়, নাম্বার 1, ক্রোমোজোম গুলো স্পিন্ডল যন্ত্রের বিষুব অঞ্চলে আসে। গুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে চলে আসে। আচ্ছা, এটা কি হয় দেখেন, আর একটা জিনিস কি হয়, সেন্ট্রো, এটা না লিখলেও চলতো, সেটা হলো সেন্ট্রো মিয়ারের সাথে তন্তু দিয়ে আটকে থাকে। এটা তো আমরা আগের ধাপেই দেখছি, তাই না, যে সেন্ট্রোমিয়ারের মাধ্যমে, তন্তুর মাধ্যমে ক্রোমোজোম গুলো আটকে থাকে। এটা কি বোঝা গেছে এটা কি বলতেছি? জি স্যার, বোঝা গেছে। আর জি একটা জিনিস, ওকে থ্যাংক ইউ। আর একটা জিনিস হচ্ছে, এই ধাপে ক্রোমোজোম গুলো সবচেয়ে খাটো এবং মোটা হয়। এই জিনিসটা মনে রাখা খুব ইম্পর্টেন্ট। ডিরেক্ট প্রশ্ন করে দেয় যে কোন ধাপে আমাদের ক্রোমোজোম গুলো সবচেয়ে খাটো এবং মোটা হয়, ওই ধাপটা নিয়ে ব্যাখ্যা করো। তখন আমাদের মেটাফেজ নিয়ে ব্যাখ্যা করতে হবে। তারপর সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ হচ্ছে প্রোফেজ, এরকম আমাদের ব্যাখ্যা করতে বলতে পারে, সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপটা নিয়ে ব্যাখ্যা করো। ঠিক আছে, এই ধাপে আমি যা লিখতেছি সবই ইম্পর্টেন্ট। ক্রোমোজোম গুলো সবচেয়ে খাটো এবং মোটা হয়। এগুলো হওয়ার অনেক কারণ আছে, পানি বিভাজনের কারণে হয় মেইনলি, এগুলো নিয়ে আপনাদের লেখে নাই, এতটুকু বুঝলেই হবে। যেই ক্রোমোজোম গুলো আছে এই ধাপে এসে সবচেয়ে মোটা আর খাটো হয়েছে। তাহলে আমাদের এই ধাপের চিত্রটা খুবই সিম্পল হবে। জাস্ট আগের ধাপের চিত্রটাই চেঞ্জ হবে, কি আগের ধাপে ক্রোমোজোম গুলা ছড়ায় ছিটায় ছিল, এবার সবগুলো বিষুব অঞ্চলে থাকবে, এরকম। আচ্ছা, এই ধাপে আমাদের সবগুলা এই যে বিষুব অঞ্চলে থাকবে আমাদের ক্রোমোজোম গুলো।
বিষম অঞ্চল। তো এটা কি বোঝা গেছে? হ্যালো, জি স্যার বোঝা গেছে। জি আচ্ছা আজকে আপনাদের এতটুকুই আমি পড়াবো, বাকি এই চ্যাপ্টার নেক্সট দিন ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আর অল্প কিছু জিনিস আছে